আমি এখন দাঁড়িয়ে আছি কোথায় জানেন? ভারতবর্ষের মেন ভূখণ্ডের একদম লাস্ট পয়েন্টে, মানে কন্যাকুমারীতে। এরপরে আর কোনো স্থলভাগ নেই, শুধু সমুদ্র আর সমুদ্র। এই হচ্ছে সেই জায়গা। কন্যাকুমারী নাম শুনলে প্রথমে একটা কথাই মনে পড়ে, যেখানে তিনটে সমুদ্রের মিলনস্থল, যেমন ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর। এবারেও আমি আমার ভ্রমণ শুরু করব আমার সেই চেনা খড়গপুর রেলওয়ে জাংশন থেকে। প্রত্যেকবারেই এখান থেকেই আমি আমার ভ্রমণ শুরু করি, তাই এবারেও তার অন্যথা হয়নি। তাহলে চলুন যাওয়া যাক। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আজকের দিনটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি। তো আমি আজকে আমার নতুন ভ্রমণ, নতুন ট্যুর 26শে ফেব্রুয়ারি 2024-এর। আমি যাব এখন খড়গপুর থেকে কন্যাকুমারী, তাও আবার কোন ট্রেনে? ট্রেন নাম্বার 12665, হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। প্রায় 40 ঘন্টার উপরে জার্নি আছে। অবশেষে আমার ট্রেন এসে পৌঁছালো খড়গপুর জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। তবে এই ট্রেন কিন্তু সপ্তাহে একদিনই চলে, যেটা হচ্ছে সোমবার করে। তাহলে চলুন এবার ট্রেনে উঠে বসা যাক। ফাইনালি 1 ঘন্টা বাদে ট্রেন এলো খড়গপুরে। ঢোকার টাইম তো ছিল খড়গপুরে 5:55, এসছে 7টার সময় ট্রেন, বিকেল সন্ধ্যে 7টার সময়। এখন আজকের দিন, কালকে সারা দিন, পরশু দিন সকাল 9:30টার সময় নামবো নাগেরকয়েল। এই 24 ঘন্টা হচ্ছে 48 ঘন্টা এখন ট্রেনের মধ্যে থাকতে হবে এখন, 2 দিন। তাই তাহলে দেখা ট্রেনের মধ্যে এখন কাটাই। এখন আমি এই মুহূর্তে চলে এসেছি এখন, আমি যে ট্রেনটাতে আছি হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস 12/665। তো এই মুহূর্তে বিজয়ওয়াড়া জাংশনে এখন আমি পৌঁছেছি। তো এখনও আমরা 50% রাস্তা কভার করেছি, এখনও 50% বাকি আছে। তো ট্রেন অলরেডি 1 ঘন্টা 5 মিনিট ডিলেতে চলছে। তো কালকে আবার নাগেরকয়েল পৌঁছাবো আমরা হচ্ছে 10টার সময়। তো এখন অলরেডি লাঞ্চ সময় হয়ে গেছে, তো লাঞ্চটাকে করে নেবো। তো লাঞ্চটা নেবো, তাহলে দেখা যাক। এই হচ্ছে বিজয়ওয়াড়া ট্রেন। ট্রেন যত দৌড়াচ্ছে আমার বুকের হার্টবিটও তত বেড়ে চলেছে। কারণ কি, আমি ভারতের মেন ভূখণ্ড থেকে অনেক নিচে চলে যাচ্ছি। আর এই দক্ষিণ ভারত যেতে গেলে এই ট্রেনের দুদিকে এই ছোট ছোট কলা গাছ, নারকেল গাছের দৃশ্য অপরূপ মন ভরিয়ে দেয় যে কোনো কারোর মনকে। তাহলে চলুন আর দেরি না করে খুব শীঘ্রই আমরা নামতে চলেছি নাগেরকয়েল জংশনে। দক্ষিণ ভারত এলে এইরকম বায়ুকল আপনারা প্রচুর দেখতে পারবেন, যা দেখতে খুবই সুন্দর। অবশেষে চলে এলাম নাগেরকয়েল রেলওয়ে স্টেশনে। এখান থেকে 20 কিলোমিটার আরও যেতে হবে কন্যাকুমারী বিচ সাইড অবধি। তাই আমরা অটো করে এখান থেকে চলে এলাম কন্যাকুমারীতে একদম। ফাইনালি 45 ঘন্টা জার্নি করার পর ট্রেনে ফাইনালি আমি ভারতবর্ষের মেন ভূখণ্ডের একদম শেষ সীমান্তে পৌঁছে গেছি, কন্যাকুমারীতে। এই হচ্ছে আমার পেছনে, আমি এখন এই হোটেলে উঠছি। এই হচ্ছে সেই হোটেল অলঙ্কার। হোটেলটা স্টেশন থেকে, কন্যাকুমারী স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যেই পড়বে, নিয়ারেস্ট বিচ। তো এখানে আমি এখন হোটেলে উঠবো, তারপরে ঘুরতে বেরিয়ে যাবো কন্যাকুমারী এক্সপ্লোর করার জন্য। তাহলে চলুন এবার কন্যাকুমারীটা আমরা ঘুরে দেখি, মেন এখানকার অ্যাট্রাকশান। আর এই হোটেলের ভাড়া ডিটেলস সমস্ত আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। এটা হচ্ছে আমার হোটেলের রুম। সুন্দর 4 জন থাকতে পারবে, একটা টয়লেট আছে, মুখ হাত ধোয়ার জায়গা আছে। এই রুমের ভাড়া একদিনের 1000 টাকা, তাও এটা নন এসি। কিন্তু এসি নিলে সেক্ষেত্রে 500 টাকা বেশি লাগবে। আমি এখন অলরেডি কন্যাকুমারীতে লাঞ্চে চলে এসেছি। প্রথমে লাঞ্চটা করে নিই।
তো এইখানে এই যে কন্যাকুমারী সাউথ ইন্ডিয়াতে এসে কি লাঞ্চ করছি, কত টাকাই বা দাম এখানে আপনারা ভাত খেতে গেলে বা কী করতে গেলে এগুলো কীরকম লাগবে সবটাই এখন দেখাবো আপনাদেরকে। এই আমি এখন যেমন নিয়ে নিচ্ছি একটা সিম্পল মাছ ভাতটা বলতে মাছটা খুবই সুন্দর, মানে সমুদ্রের মাছ। সেটা হচ্ছে দেখুন, এই হচ্ছে এখানে আছে এই যে থালিটা দেখতে পাচ্ছেন, ভাত থাকবে, একটা তরকারি থাকবে, এখানে একটা তরকারি, চাটনি, মাছের ঝোল। এই থালিটার দাম হচ্ছে আপনার 100 টাকা। আর এই আলাদা করে যদি এই মাছটাকে আপনি নেন, কিন্তু মাছের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, মাছের সাইজটা জাস্ট লুকিং ফর ওয়াও। যে এত বড় একটা সমুদ্রের মাছ দেবে সুন্দর করে ভেজে, এটার দাম হচ্ছে আরও 100 টাকা। তো দুটো মিলে পড়ে যাবে আপনাদের 200 টাকা। তো 200 টাকায় আপনারা কিন্তু এত সুন্দর একটা খাবার, এত থালি, হ্যাঁ। তবে বলবো না যে ভীষণ টক এখানকার, যেটা আমাদের বাঙালিদের যেটা প্রবলেম হয়, তো সেটা অতটা এখানে নেই। মোটামুটি একটা, যেহেতু একটা টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট কন্যাকুমারী, তো সেগুলোকে মাথায় রেখেই এরা মোটামুটি, এই যেমন আমি একটু টেস্ট করছি, ধরুন একটু মাছের ঝোলটা, এই দেখুন মাছের ঝোলটা আমি একটু, ঠিক আছে, অসুবিধা নেই, অত টক নেই। হ্যাঁ, এবার আলাদা করে আপনারা যে সম্বর নিতে চান, সম্বর এরা দেবে, আলাদা করে আপনাদেরকে দেবে যদি আপনাদের লাগে। আর আদারওয়াইজ আপনারা নর্মাল ডাল দিয়েও খেতে পারেন, ডাল বা আপনাদের যে সবজি। মোটামুটি এখানে মাছটাকে আপনাদেরকে আলাদা নিতে হবে। মাছ এরকম বড় বড় পিস থাকবে, 100 টাকা নেবে, বা মাছের সাইজ যদি একটু বেশি হয় সেক্ষেত্রে আপনাদের 150 টাকাও হতে পারে। বাট আমি যেটা নিয়েছি স্ট্যান্ডার্ড সাইজ 100 টাকায়। আর আলাদা এই যে আমাদের থালিটা, সেটা হচ্ছে 100 টাকা, মানে আমার হচ্ছে টোটাল পড়ছে 200 টাকা। এই হচ্ছে, এবার আনলিমিটেড আপনারা ভাত নিতে পারেন, এগুলো কোনো কমপ্লিমেন্টারি। তাহলে এবার লাঞ্চটা করে বাকি জায়গাগুলো ঘুরবো, এক্সপ্লোর করবো। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার চাই। তাহলে দেখুন, আর এই হোটেলটা কিন্তু একদমই, মানে আমার যে হোটেলটা যেখানে ছিলাম ওইখানে, ওই জাস্ট মেন রোডের উপরে, খুব একটা বেশি দূরে নয়। আমাদের অলরেডি লাঞ্চ কমপ্লিট। এখান থেকে অটো ধরে প্রথম পয়েন্ট আমরা যাব মেইন অ্যাট্রাকশান কন্যাকুমারীর বিবেকানন্দ রক। এই হচ্ছে তার রাস্তা। অলরেডি আমি চলে এসেছি বিবেকানন্দ রক এর, যেখান থেকে যেটি টিকিট কাটবো সেই জায়গাটাতে এখন চলে এসেছি। সেই জায়গাটাতে জাস্ট ওইখান থেকে 400 মিটার দূরে। আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন, বা যারা দূরে আছেন তারা অটো ধরেও এখানে আসতে পারেন। অটো এখানে অ্যাভেলেবেল। এই হচ্ছে সেই টিকিট কাউন্টার। এখান থেকে আমরা এখন লঞ্চের টিকিট কাটবো এবং এখান থেকে আমরা যাব বিবেকানন্দ রক। এই হচ্ছে ভারত মহাসাগর, একদম নীল জলরাশি, ওই দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক, একদম দূরে। আর তার পাশে হচ্ছে আমাদের সাহিত্যিক, তামিল সাহিত্যিক, তার স্ট্যাচু। এই আমরা এখন টিকিট কাউন্টারের ভেতরে ঢুকে গেছি। ব্যারিকেশন পেরিয়ে আস্তে আস্তে আপনাদেরকে যেতে হবে এরকম। ফেরিঘাটের প্রথমে একটা টিকিট নিতে হবে, তারপর আপনারা এখানে লঞ্চ ধরে চলে যাবেন একদম সোজা বিবেকানন্দ রকের কাছে। এই চলে এসেছি। আপ ডাউন কিন্তু 75 টাকা। এই টিকিট কাউন্টারে চলে এসেছি আমরা। বিবেকানন্দ রক যাবার টিকিট হচ্ছে 75 টাকা। আপনারা যদি 500 টাকার পাতা নিয়ে এখানে যদি বলেন যে টিকিট কাটবো, তাহলে আপনাদের কিন্তু খুব খুচরো দেবে না এখানে অত সহজে। আর এখানে কিন্তু গুগল পে, ফোনপের কিন্তু কোনো রকম কোনো সুবিধা নেই। তাই অবশ্যই যখন টিকিট কাটবেন না, 100 টাকার কয়েকটা পাতা নিয়ে আসবেন বাড়ি থেকে। আমার হাতে এখন 500 টাকার একটা নোট আছে, বাট বলছে এখন 75 টাকা আপনাকে খুচরো দিতে পারবো না। এখন আমার সাথে আরও দুজন আছে, এবং তারা এখনও এসে পৌঁছায়নি। এবার বলছি বাকি 3টে টিকিট একসাথে কাটবো, তাহলে বলছে না আগে আসুক তারপরে। মানে ভীষণ সমস্যা, বুঝলেন তো, এইসব ছোটো ছোটো ইয়েতে এত সমস্যায় পড়তে হয়, কী বলবো। তাই আপনারাও যখন এখানে আসবেন অবশ্যই 100 টাকার পাতা সঙ্গে করে ক্যারি করবে, কারণ এখানে 500 টাকা কিন্তু খুচরো পাবেন না চট করে এখানে, ঠিক আছে। চলুন টিকিট ফিকিট কেটে লাস্টে বিবেকানন্দ রকটা পৌঁছাই। অলরেডি টাইম তো হয়ে গেছে দুপুর 1:57 দুপুর। ফাইনালি খুচরো করে 3টে টিকিট কাটলাম, ঠিক আছে। এবার
চলুন, এই হচ্ছে রাস্তা, সোজা যেতে হবে একদম, এই সোজা যাচ্ছি। টিকিটটা হচ্ছে এইরকম। লঞ্চ এখনো অ্যাভেলেবেল নেই, তার জন্য আমাদেরকে এখন একটু বসতে বলেছে। এই হচ্ছে ওয়েটিং রুম, এইখানে আমরা একটু ওয়েট করব লঞ্চ আসার পরে। তো এই হচ্ছে গেট, এই গেট অলরেডি এইখান থেকে ফেরিঘাট, লঞ্চ এখান থেকে আমাদের ছাড়বে। ভারত মহাসাগরের হাওয়াটা কিন্তু আর যাই পারে হোক ভীষণই সুন্দর, এটা নীল জলরাশি চারিদিকে। মানে আমি একদম ভারতের মেন ভূখণ্ডের একদম শেষে, এরপরে আর কিছু নেই, আর একটু টপকে গেলে শ্রীলঙ্কা। ওই দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক, আমরা ওইখানেই যাব। এইটা দিয়ে আপনাদেরকে এখন যেতে হবে, লঞ্চ হচ্ছে, যে লঞ্চ এসে গেছে আমাদের, এখন লঞ্চে করে যাব পুরো সমুদ্রের উপর দিয়ে। লঞ্চ অলরেডি চলে এসেছে। काम बाकी जोरात आहे सुंदर कवलले समुद्र कवलले। এই লঞ্চটা অ্যাক্টিভ করে এলো, আমাদেরকে এবার নিয়ে যাবে এটাকে আবার দিকে। তবে হ্যাঁ, এখানে যে ওই সাইড থেকে যে স্ট্যাচুটা আছে ওটা আপাতত বন্ধ আছে, শুধু আপনারা বিবেকানন্দ রক ঘুরতে পারবেন। আসা যাওয়ার টিকিটের টাকা হচ্ছে 75 টাকা। ফাইনালি আমরা লঞ্চে উঠে বসলাম, MS বিবেকানন্দ লঞ্চের নাম। তো এই হচ্ছে এরকম, লাইফ জ্যাকেট দিতে হবে অবশ্যই, লাইফ জ্যাকেট নিয়ে আপনাদেরকে বোটে ওঠাবে, তারপরে এখান থেকে যাবো। ওকে, এই যে প্যাসেঞ্জার সব উঠছে। এই স্ট্যাচুটা হচ্ছে তামিল সাহিত্যিক তিরুবল্লম, আর পাশেই হচ্ছে বিবেকানন্দ। আমরা এখন অলরেডি যাচ্ছি বোটে। এই বোটে করে যাওয়ার অভিজ্ঞতাটা একটা আলাদা, পুরোটাই ভারত মহাসাগরের উপরে আছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন ঘন জলরাশি। দশ মিনিটও সময় লাগলো না, আমরা ওই জেটিঘাট থেকে বিবেকানন্দ রক অব্দি পৌঁছাতে মাত্র 10 মিনিট টাইম লাগলো। এই আমরা অলরেডি পৌঁছে গেছি বিবেকানন্দ রকে। এবার আমরা এখানে ঢুকে যাব, ঢুকে এবার পুরোটা ঘুরবো। আর পাশে যে মন্দিরটা স্ট্যাচুটা দেখছেন, এটাতে তো ঘোরা যাবে না, কারণ এটা বন্ধ আছে অলরেডি সাইড থেকে, এটা দূর থেকে স্ট্যাচুটাই দেখতে হবে। বাট বিবেকানন্দ রকের ভেতরে আপনারা মেমোরিয়ালের ভেতরে ঢুকে এক্সপ্লোর করতে পারবেন। চলুন, অলরেডি আমাদের জেটি লেগে গেছে, এবার আমরা নামবো। এই নেমে গেলাম। লাইফ জ্যাকেটগুলোকে এরকম বক্সে রেখে দেবেন, এটা হচ্ছে এন্ট্রি ফি। ফেরার লাইনটা কিন্তু আবার এখানেই করতে হবে, যখন আপনারা আবার ফিরে যাবেন তখন কিন্তু এখান দিয়ে লাইনটা দিতে হবে। একটা কথা বলে দিই, আমরা কিন্তু 75 টাকা দিয়ে শুধুমাত্র ওই লঞ্চের যাওয়া আসার টিকিটটা কেটেছি। বাট এবার যে বিবেকানন্দ মেমোরিয়ালটা যেটা আমরা ঘুরে দেখবো ভেতরে, তার টিকিটটা কিন্তু আবার আলাদা। যে আমরা এখানে এসে গেছি, তার টিকিটটা এইখান থেকে করতে হবে, দাম হচ্ছে 30 টাকা। তো এই টিকিটটা কাটার পরে কিন্তু আপনাদেরকে ওখানে এন্ট্রি করতে দেবো। ওকে, আর আমরা এর কাছে 75 টাকাতে যেটা কেটেছি সেটা শুধুমাত্র লঞ্চের আপ আর ডাউন। তো আমরা এখন টিকিট কেটে ভেতরের দিকে যাব। অলরেডি এন্ট্রি হয়ে গেছি, মানে বিবেকানন্দ রকের ভেতরে। এই হচ্ছে মন্দির, পুরো ভারত মহাসাগরের মাঝে একদম, চারিদিকে নীল জলরাশি, এই দেখতে পাচ্ছেন পুরো। এই হচ্ছে মেন মন্দির, স্বামীজি এখানে এসেই ধ্যান করেছিল। এখানে আবার জুতো রাখতে হবে, এটা জুতো রাখার কাউন্টার।
এরকম সবাই জুতো খুলছে, আমিও জুতো খুলে দেবো এখন। জুতো টুতো রেখে এবার আমরা মন্দিরে ঢুকবো। অলরেডি উঠে গেছি। দারুণ লাগছে বুঝলেন তো, দারুণ লাগছে। কারণ এই নিয়ে আমি কন্যাকুমারী বিবেকানন্দ রক লাইফে মানে জীবনে 3বার এলাম, মানে 3 নম্বর বার এই জায়গাতে এসেছি সারা লাইফে। মানে যতবারই আসি কন্যাকুমারী এই জায়গাটা আমি একবার হলেও ঘুরি। আর এটাই মেন অ্যাট্রাকশান কন্যাকুমারী। আর আপনারাও অবশ্যই আসবেন। বিবেকানন্দ না রক না দেখে কন্যাকুমারী বৃথা হয়ে যাবে আপনাদের ঘোরা। তাই এই জায়গাটাকে এলে একটা আলাদাই অনুভূতি, আলাদাই শান্তি পাওয়া যায় এই জায়গাটাতে এলে। একটা মনে হচ্ছে আমি নিজে 10 মিনিট মেডিটেশন করে নিয়ে এখানে। এই হচ্ছে তার মন্দির। এখানে মাতা কন্যাকুমারীর চরণের ছাপ রাখা আছে, অবশ্যই আপনারা দর্শন করে নেবেন এটা। এই তিরুবল্লামের স্ট্যাচুটা আমি জীবনে 3বার হয়ে গেল কন্যাকুমারী আসা। আর বিবেকানন্দ কোনোদিনও আজ অবধি স্ট্যাচুটার ভেতর অবধি আমরা অবধি যেতে পারি। কারণ আমি এখানে যখনই আসি তখনই মেনটেন্যান্সের কাজ চলে, ওই জন্য টুরিস্টকে এখানে মানে ঢুকতে দেয় না। তো এটা ওই জন্যে বাইরে থেকে সবাই দেখে নেয়। এইবার আমরা মেন যে সৌধটা তার উপরটাতে যাব। তাহলে চলুন গিয়ে দেখি, কারণ মেন তো এটাই। এই আমরা যাচ্ছি। বেশ অনেকখানি সিঁড়ি ভাঙতে হবে। বেশ খাড়া খাড়া সিঁড়ি। ফাইনালি চলে এসেছি বিবেকানন্দের যেখানে মূর্তিটা রাখা আছে। এই হচ্ছে সেই জায়গা। মেন স্মৃতিসৌধের ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকবেন না, বকাবকি করবে। কারণ এখানে মেন স্মৃতিসৌধের ভেতরে কিন্তু ছবি তোলাটা অ্যালাউ নয়, ঠিক আছে? তাই যখনই যাই করবেন, মানে আমি তো তাও একটু রেকর্ড করে নিয়েছি, আপনারা দেখতে পাবেন আমার ব্লগে। বাট আপনারা কিন্তু নিজেদের করতে যাবেন না, কারণ বকাবকি খাবেন। এখানে অলরেডি ভেতরে ছবি তোলাটা নিষিদ্ধ হচ্ছে। হ্যালো, এখানে এসে আমাকে জিজ্ঞেস আমার কোন চ্যানেল, মানে ভিডিও শ্যুট করছি, মানে ভাববে এখানে কারণ মানে ভিডিও কবে রিলিজ করবে, রীতিমতো এখানে বেগ লেগে গেছে। ডু ইট সাবস্ক্রাইব। এই যে জায়গাটা যেটা দেখছেন এটা কিন্তু সানরাইজ আর সানফল। এই যে দেখেছেন সানরাইজে দেবে, এই যে আগের দিনে যে কম্পাস যে ব্যবহার হতো সেটা এখানে, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সান কখন উঠবে, সূর্য কখন উঠবে তার কিন্তু এই যে দক্ষিণায়ন উত্তরায়ণ সব মার্ক করা আছে। এখন তো ডিজিটালের জামানা, এখন আর এসব হয় না। আগেকার দিনে সব এইসব দেখেই হতো। যেটা হচ্ছে এই বিবেকানন্দ রক এই রাখা আছে। এখানে হচ্ছে বইয়ের স্টল। এখানে যারা হচ্ছে বই টই কিনতে চান তারা এখানে এসে কিনতে পারবে। যে বুক স্টল নাম্বার 1। জায়গাটা অসাধারণ সুন্দর। এটা পুরোটাই বুক স্টল এরিয়া। এখানে বিভিন্ন বই কিছু কিনতে পারেন। এখানে স্ট্যাচু আছে, এখানে চাইলে শোপিস কিনতে পারেন। এখানে বিভিন্ন
ফিরে যাব কন্যাকুমারীতেই। এবার থেকে আবার রিটার্ন লঞ্চ ধরবো, তার জন্য এই আবার বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে মন্দিরের এক্সিট, এইখান দিয়ে আবার আপনারা এই যে ভেতরটা, এইটা দিয়ে আপনাদেরকে আবার যেতে হবে এদিকে। এই এখন আমি যাচ্ছি। অলরেডি লঞ্চ আমাদের চলে এসেছে, এই যে লঞ্চে এটাতেই যাব আমরা। চলুন লঞ্চে গিয়ে আমরা বসি। আবার লাইফ জ্যাকেট নিয়ে নিতে হবে, ওই যে যা লাইফ জ্যাকেট কাউন্ট করছে। টিকিট আর কাটতে হবে না, আপ ডাউন টিকিট যেহেতু কাটা যাচ্ছে। একটা লাইফ জ্যাকেট আমরা তুলে নেব। গলায় জড়িয়ে উঠে পড়লাম লঞ্চে। এই হচ্ছে আমাদের বিবেকানন্দ রক ঘোরা হয়ে গেল কন্যাকুমারী। এবার অন্য পয়েন্টে যাব। ততক্ষণে এবার ভালোই ভালো এইটুকু ভারত মহাসাগরটা টপকে যাই। ভীষণ গভীর মহাসাগর, জল একদম প্রোটিন, দেখতেই পাচ্ছেন। জলটা শুধু একবার দেখুন, এই জলের অবস্থা। এই লঞ্চ এখনই ছেড়েও দিয়েছে, এবার পাড়ের ওপারে গিয়ে আবার দেখা হবে। চলুন ততক্ষণ ভালোই ভালো যাওয়া যাক। বিশাল মার্কেট, এই বিচ রোড, সানসেট পয়েন্ট সব একই দিকে এখানে। আপনারা যখন যাবেন যে বিচ রোড, সানসেট পয়েন্ট সব একই। এই মানে ফেরার সময় আপনারা লঞ্চ থেকে যখন ফিরবেন, তো এই জায়গাগুলো একবার কভার করে নেবেন আপনারা। আমার পেছনে এখন আছে নীল গভীর ভারত মহাসাগর, যার ঢেউ প্রচণ্ড উত্তাল পাতাল। তারই মধ্যে আমি দাঁড়িয়ে আছি এই কন্যাকুমারীতে, একদম ভারতের লাস্ট পয়েন্টে। যদিও লাস্ট পয়েন্টের নাম ইন্দিরা পয়েন্ট, তাহলে মেন মানে স্থলভাগের কন্যাকুমারীটাই লাস্ট। আসবো আর এইরকম কাঁচা আম খাবো না, তা কখনো হয়? আমি যতবার সাউথ ইস্টে এসেছি, এখানকার এই কাঁচা মিঠা আমটা আমি তো প্রত্যেকবারে মাইরি ট্রাই করেছি। জীবনে এই নিয়ে আমি 5-6 বার সাউথ ইন্ডিয়া বেড়াতে এলাম, তো 5-6 বার আমি এই প্রথমবার এরকম কাঁচা আম এই দাঁড়ান পড়ে যেতে পারে হাওয়াতে। এরকম কাঁচা আম আমি প্রথম খেয়েছিলাম বিশাখাপত্তনম নামে। তো তারপরে থেকে আমি যত জায়গাতে গেছি এই কাঁচা আম আমি একবার হলেও ট্রাই করি। খুব একটা বেশি দাম নয়, 2024-এ এটার দাম এখন 20 টাকা হয়েছে। এর আগে তো 4-5 বছর আগে এটার দাম 10-15 টাকাই ছিল। তো এখানকার এই কাঁচা আম আর আনারস অবশ্যই ট্রাই করব, আর আপনারাও করবেন অবশ্যই। এই আমের স্বাদ হবে না, মানে ভাগ হবে না। হ্যাঁ, যাই হোক, তা চলুন না কাঁচা আমটা খাই, তারপরে পরবর্তী জায়গায় যাই। সানসেট পয়েন্টে দাঁড়িয়ে আমরা এখন সানসেট দেখব। ওই দূরে দেখা যাচ্ছে সানসেট, চলুন আপনারাও দেখাই। এখান থেকে চলে যাব হচ্ছে গান্ধী মেমোরিয়াল। গান্ধী মেমোরিয়ালটা এইখানে যারা সানসেট পয়েন্টে আসবেন তারা এখান থেকে পায়ে হেঁটেই ঘুরতে পারবেন। এই হচ্ছে সানসেট পয়েন্ট, এখানেই কন্যাকুমারী মন্দির। এই যে সামনেটা হচ্ছে কন্যাকুমারী মন্দির, আর ওই হচ্ছে গান্ধী মেমোরিয়াল। তা চলুন গান্ধী মেমোরিয়ালের দিকে যাওয়া যাক এবং গান্ধী মেমোরিয়ালটা আমরা ঘুরে আসছি। ওদিকে হরেক রকমের খাবারের দোকান, খাবার দাবার, চা, কফি, সুইট কর্ন
বিভিন্ন দোকান এখানে বসেছে। আপনাদের যদি খিদে টিদে পায় অবশ্যই আপনারা এখানে খাওয়া দাওয়া করতে। কন্যাকুমারীকে দেখে মনে হচ্ছে পুরো যেন দীঘায় হাঁটছে, দীঘার মতো সিচুয়েশন হয়ে গেছে। চারিদিকে স্টল, চারদিকে এই যে দেখার জায়গা। এসে গেছে এখন গান্ধী মেমোরিয়ালে, এই যে সবাই ঢুকছে। গেটটা আছে ওই দিকে। এই চলে এসেছি গান্ধী মেমোরিয়ালের সামনে। অনেক ছোটোবেলায় এসেছিলাম, আবার 10-15 বছর বাদেই আবার এসেছি গান্ধী মেমোরিয়ালে। এই হচ্ছে গান্ধী মেমোরিয়াল কন্যাকুমারী। আমরা এখন ঢুকছি। এইখানে জুতো পুতো রাখার একটা ব্যাপার আছে মনে হচ্ছে, পে অ্যান্ড ইউজ। चप्पल खोल के जाना पड़ेगा। अच्छा, এখানে জুতো খুলে যেতে হবে। জুতো এক জোড়াতে 5 টাকা করে নেবে। জুতো খুলে টোকেন নিয়ে আপনারা গান্ধী মেমোরিয়ালে প্রবেশ করবেন। আমি এখন প্রবেশ করছি। এই গান্ধী মেমোরিয়ালের ভেতরটা হচ্ছে এইরকম। প্রথমেই মোহনবাগান দিকে দেখে নিন। গান্ধীজি সব স্মৃতি এখানে সংরক্ষণ করা আছে। এমনিতে ঢোকার জন্য কোনো পয়সা লাগে না, শুধু জুতো রাখার একটা চার্জ দিলেই হবে। এখানে বিশেষ কিছু তেমন একটা নেই, শুধু গান্ধীজির কয়েকটা জীবনী সংক্রান্ত কিছু আছে এখানে। কিন্তু যখন এই রুটে যখন ঘুরতে এসেছেন অবশ্যই এটাকেও মিস করবেন না, অবশ্যই ঘুরে নেবেন। আমিও ঘুরে নিলাম। এটা আমি অনেক বছর আগে একবার এসেছিলাম এই গান্ধী মেমোরিয়ালে, আবার আজকে এলাম। এই যে উপরে মনে হয় এখানে যাওয়া যাবে, দেখি উপরটা যাওয়া যাক। গান্ধী মেমোরিয়াল থেকে তবে ভিউটা খুব সুন্দর দেখা যাবে। উপরে উঠে পড়বেন, উঠেই ভিউটা, সানসেটটা আরও ভালো দেখা যায় এইখান থেকে, গান্ধী মেমোরিয়াল থেকেই। অ্যাকচুয়ালি লোকে বলে ওই দূরেরটা সানসেট পয়েন্ট, বাট আপনি যে দিক থেকেই দেখবেন সেদিক থেকে আপনি একই দেখতে পাবেন। আর ওই যে দূরের ওই জায়গাটা, যে আমি এখানে আঙুল দেখাচ্ছি একদম, ওটা হচ্ছে লাইট হাউস কন্যাকুমারীর। ওখানে যেতে গেলেও টিকিট লাগবে। আর একটু উপরে যাওয়া যাক। আর হ্যাঁ, অবশ্যই এইসব জায়গাগুলো এলে, যেহেতু এখানে দুপুরবেলা সূর্যের তাপ প্রচণ্ড থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটু বিকেল বিকেল করে আসবেন। এই ধরুন 3টে-4টের দিক করে এই দিকটা চলে আসবেন, তাহলে আপনারা সানসেটটাও দেখতে পাবেন, প্লাস এই মার্কেটটাকেও এনজয় করতে পারবেন। প্রথমেই কন্যাকুমারী এসে আপনাদের যেটা প্রথম পয়েন্ট যাবেন সেটা হচ্ছে বিবেকানন্দ রক। ওই দূরে বিবেকানন্দ রকটাতে জেটি করে চলে গিয়ে ওটাকে আগে ঘুরে নেবেন, তারপরে বাকিগুলো করেন, কারণ ওটাই হচ্ছে মেন অ্যাট্রাকশান কন্যাকুমারীর। কন্যাকুমারী লাইট হাউস। আমি গান্ধী মেমোরিয়াল থেকে লাইট হাউসটা ভালো দেখা যায় আরও। আপনারা চাইলে লাইট হাউসের গিয়ে এখান থেকে লাইট হাউসটা আরও সুন্দর দেখা যাচ্ছে। ওই দূরে লাইট হাউস, ওই দেখুন। যদিও আমার জুমটা অতটা করা যাচ্ছে না ক্যামেরাতে, দেখতে পাচ্ছেন লম্বা একটা লাল সাদা উপরে র্যাডার ঘুরছে, ওটাই লাইট হাউস। ওই লাইট হাউসের উপরে উঠলেও সেই একই রকমই ভিউ দেখতে পাবেন চারদিক থেকে, হয়তো আরেকটু উপর থেকে দেখতে পাবেন, বাট ভিউটা সেই একই রকমই আসবে। আমি এর আগে অনেকবার চেন্নাই লাইট হাউসেও গেছি, তো তাই নতুন করে লাইট হাউসটা আমার আর অতটা দেখার ইচ্ছে নেই। তো গেলেই এখন 100-150 টাকা 200 টাকার চার্জ টিকিট নেবে, তবে গিয়ে উপরে উঠতে পারবেন। তবে লাইট হাউস দূর থেকে দেখতেই বেশি ভালো লাগে পার্সোনালি আমার, উপরে উঠলে সেই একই।
গান্ধী মেমোরিয়ালের এই নিচটা দেখেছেন? পুরো দীঘার মতো মার্কেট। আমাদের দীঘাতে যেমন আমরা মার্কেট দেখি, চারিদিকে স্টল, এই দেখুন এবার চত্বরটা দেখুন কি সুন্দর। এই হচ্ছে পুরো, আমি এতক্ষণ ছিলাম ওই জায়গাটাতে ছিলাম আমি এতক্ষণ, এখন আমি চলে এসেছি গান্ধী মেমোরিয়ালের উপরে। আরে ওই যে দূরে মন্দিরটা যেটা দেখছেন, দেখুন চূড়াটা দেখা যাচ্ছে, কারণ সাউথের মন্দির তো সবই লম্বা লম্বাই হয়, এখানে ছোটোখাটো কিছু হবে না, মন্দির মানেই লম্বা লম্বা মন্দির। দক্ষিণ ভারতের ওইটাই হচ্ছে কন্যাকুমারী মাতার মন্দির। আপনারা এই জায়গাটাতে এসে মানে আপনারা বোট থেকে যখন নামবেন, মানে ওই ফেরার সময় যখন বিবেকানন্দ রক থেকে আসবেন, তখনই পায়ে হেঁটে আপনারা যখন বেরোবেন, তার লেফট সাইড ধরে যে রাস্তাটা আছে বিচ রোড, ওটাতে এসে সোজা এইখানটা চলে আসবেন। এইখানটাতে আপনাদের কখন 2 ঘন্টা কেটে যাবে আপনারা তো নিজে জানেন না, এসব ভিজিট করতে করতে। তাহলে হচ্ছে 3টে জায়গা আমরা ঘুরে নিলাম। এরপর তো বাইরেটা বেরোলেই পুরো একদম মার্কেট এরিয়া। যারা শপিং করতে ভালোবাসেন তাদের জন্য এইসব জায়গাটা খুব ভালো। আমার শপিং করার কিছু নেই, তাই আমি খাবার দোকান দেখছি, অনেকক্ষণই খেয়েই যাচ্ছি, খাচ্ছি আর ব্লগ বানাচ্ছি আপনাদের জন্য। তো এখন কিছু ভাবছি একটা আইসক্রিম খাবো। এই যে সামনে আইসক্রিম আছে, একটা আইসক্রিমই খাই, আর দেখি আর কি দেখানো যায়, আর কি ঘোরা যায় দেখছি। লাইট হাউসটা যাওয়ার ইচ্ছা ছিল, বাট লাইট হাউস এখন বিকেল 6টা বেজে গেছে, সন্ধ্যে 6টা হয়ে গেছে, তাই লাইট হাউস আজকের মধ্যে ক্লোজ হয়ে গেছে। এটাই হচ্ছে এদিকে আসার রাস্তা, এই রাস্তাটা ওই সামনে যেখানে আপনি গেট থেকে নামবেন, ওইখান থেকে এই রাস্তা ধরেই কিন্তু এই বিচ রোড হচ্ছে, এইটাই বিচ রোড। আমি এখন বিচ রোডেই হাঁটাহাঁটি করছি, এখানকার যে বিচ রোডটা আছে তো এখানেই আমরা হাঁটাহাঁটি করছি। ওই যে দূরে সমুদ্রটাও দেখা যাচ্ছে। সকাল থেকে অনেক ঘোরাঘুরি হলো, রাত্রিবেলা খাবার পালা। কী খাবো? বেশি কিছু খাবো না, অনেক ইডলি দোসা খেয়েছি কদিন ধরে সাউথে এসে। তো আজকে সি ফুড খাচ্ছি, শুধুমাত্র অনলি ফর সি ফুড। সেটা হচ্ছে রেড স্নাইপারের ফ্রাই করে গ্রেভি, সেটা দেখাবো আপনাদেরকে, কেমন খেতে লাগে সেটাও আপনারা দেখবেন, কোনো চাপ নেই। এই হচ্ছে আমার রেড স্নাইপার, অলরেডি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে রেড স্নাইপার। তো এবার এটা খাবো। এই হচ্ছে রেড স্নাইপার, দারুণ লাগছে দেখুন, এত বড় মাছ, ডায়নায় করেও তো 500 গ্রাম তো হবে এই মাছটা। এই যে লেবুটা ছড়ালাম, পুরো গ্রেভি, সঙ্গে এরকম বড় বড় পেঁয়াজ দিয়েছে, বেশ ভাই পুরো মনে হচ্ছে খুব সুন্দর, টেস্টি ডিলাইট, দারুণ সেদ্ধ হয়েছে মাছটা ভেতরে। মানে এরকম যে কোনো সাউথ ইন্ডিয়াতে এলে মানে চিকেন ফিঙ্গার থেকে ফিশটাকে বেশি ট্রাই করি, কারণ ফিশটা বেশি প্রেফারেবল। রেড স্নাইপার এরা আমি আগেও খেয়েছি, এনে আমি 2 নম্বরবার খাচ্ছি, বাট কখনো ভিডিও বানাইনি। আজকে ভিডিওটা বানিয়ে আপনাদেরকে দেখালাম। আপনারাও অবশ্যই ট্রাই করবেন এই কন্যাকুমারীতে এলে। আর কারা কারা রেড স্নাইপার খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর কেমন লেগেছে আপনাদের খেয়ে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ঠিক আছে, তাহলে আমি এখন রেড স্নাইপারটাকে খাই। অনেকটা বড় মাছ, টাইমও লাগবে খেতে। তো রোগ দেবেন না কিন্তু ওখান থেকে, তাহলে পেট খারাপ হয়ে কালকে বাড়িয়ে দেবো। কালকে মর্নিং আমার ট্রেন আছে। এরকম ভ্রমণমূলক ভিডিও পেতে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল নীতিশ ট্যুর প্ল্যানিংকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।